আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আগের বার HAI পার্ট 1 এ কি পড়িয়েছিলাম মনে আছে? ভ্যাপ আর কটি। সে তো জানি, কিন্তু পড়ানোটা মনে আছে? কটির ফুল ফর্ম কি? ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ভ্যাপের ফুল ফর্ম কি? নিউমোনিয়া। আচ্ছা, আজকে হবে সেন্ট্রাল লাইন অ্যাসোসিয়েটেড ব্লাডস্ট্রিম ইনফেকশন আর সার্জিক্যাল সাইট ইনফেকশন। ঠিক আছে, দুটো খুবই ছোট টপিক, খুব একটা বড় নয়। তারপরে একটা অ্যান্টিমাইক্রোবিয়াল স্টিওয়ার্ডশিপের উপরে আমি 15 to 20 মিনিটস বলে দেবো। ইট ইজ ভেরি পার্টিনেন্ট টপিক টু দ্য হসপিটাল ইনফেকশন কন্ট্রোল। আচ্ছা, central line associated bloodstream infection comes under the umbrella of CRBSI. CRBSI হচ্ছে catheter related bloodstream infection. এই ক্যাথিটারটা কিন্তু vascular catheter, not Foley's catheter. ঠিক আছে, এক নম্বর central line. See, there are two terminologies. একটা হচ্ছে CLABSI, একটা হচ্ছে CRBSI. ঠিক আছে, CRBSI হচ্ছে catheter related bloodstream infection আর CLABSI হচ্ছে central line associated bloodstream infection. দুটো একই রকম জিনিস। CLABSI comes under the hood of CRBSI. CRBSI is a broader terminology. ঠিক আছে, আমরা সার্ভিলেন্সের সময় CLABSI টার্মটা ইউজ করে থাকি, আদারওয়াইজ we generally refer to them as CRBSI. আচ্ছা, CRBSI মানে কি? সেন্ট্রাল লাইন কাকে বলে? জুগুলার ভেন আর সেন্ট্রাল লাইন কাকে বলে? এনি অফ দ্য ক্যাথিটার্স, যে ক্যাথিটারের টিপটা, যে ক্যাথিটারের এন্ড পোর্শন টার্মিনেটস ইনটু আ গ্রেড ভেসেল। কি কি গ্রেড ভেসেল? সেটা হচ্ছে এগুলো। যে কোনো ইন্ট্রাভেনাস ক্যাথিটার যদি এই কটা ভেসেলের মধ্যে গিয়ে টার্মিনেট করে, which is inserted through the skin, then it is called a central line. কি কি তার মধ্যে? অ্যাওর্টা আছে, পালমোনারি আর্টারি আছে, SVC আছে, IVC আছে, and all the major veins and the major components of the blood vessels. So these will be collectively called as central line. যে তোমার venous access এই ভেন্স গুলো কিংবা এই ব্লাড ভেসেলের মধ্যে টার্মিনেট করছে, these are called the central lines. So do not confuse between a peripheral line and a central line. Central line সাধারণত একটু লম্বা হয় so that they can reach this kind of veins. Peripheral line they are very short. ঠিক আছে, আচ্ছা। So central line কেন করা হয়? It is a generic thing. Central line কিন্তু অনেক কারণে করা হয়। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কারণ হচ্ছে পেশেন্টের সেন্ট্রাল ভিনাস প্রেশার দেখার জন্য, CVP মনিটরিং। ঠিক আছে, আইসিইউতে লাগে জিনিসটা মনিটর করতে। দেন টু ডেলিভার ড্রাগস ফর ডায়ালিসিস। হ্যাঁ, অনেক কিছু ক্ষেত্রে সেন্ট্রাল লাইন প্রয়োজন হয়। দিজ আর দ্য লিস্টস ওয়াই ইট ইজ রিকোয়ার্ড: সেন্ট্রাল ভিনাস প্রেশার মনিটরিং, অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগস অ্যান্ড হিমোডায়ালিসিস। ঠিক আছে, ডায়ালিসিস কিন্তু পেরিফেরাল লাইনে হয় না। It has to be a HD line, hemodialysis line or a AV fistula. ঠিক আছে, আচ্ছা। এই সেন্ট্রাল লাইন অনেক রকম হয়, টানেলড হয়, নন টানেলড হয়। So let's not get into all the details of the lines, we'll just get into the infective part. আচ্ছা, these are the devices that are not considered to be a part of the catheter related BSI. তার মধ্যে আছে AV fistula, peripheral line, etc. এগুলো যদি ইনফেকশন হয়, we do not consider as CRBSI. আচ্ছা, বান্ডল কেয়ার অ্যাপ্রোচ আগের দিন বলেছিলাম ফর দ্য কটি অ্যান্ড ভ্যাপ। বান্ডল কেয়ার মানে আ সেট অফ প্রিকশনস দ্যাট হ্যাজ টু বি মেনটেন্ড ডিউরিং দ্য টাইম অফ ইনসারশন অফ দ্য ক্যাথিটার অর ইন দ্য মেনটেনেন্স কেয়ার এভরি ডে। সিমিলারলি সেন্ট্রাল লাইনেও কিন্তু এরকম বান্ডল কেয়ার অ্যাপ্রোচ আছে। তার মানে কি? অ্যাজ বিকজ ইউ আর অ্যাক্সেসিং আ সেন্ট্রাল লাইন, ইট ইজ কনসিডার্ড টু বি আ completely aseptic procedure, যার মধ্যে you have to take all the precautions that you take during a surgery, including the hand hygiene and scrubbing. ঠিক আছে, হ্যান্ড ওয়াশ করতে হবে সেন্ট্রাল লাইন করার আগে, এবং these are the things that has to be maintained. প্রথম কি, পেশেন্টটা যেখানে সেন্ট্রাল লাইন হবে সেই জায়গাটাকে কমপ্লিটলি you have to decontaminate by what agent? Betadine. Betadine can be used, correct? Anything else?
See, I'll tell you, orderটা ভুলবে না. If you have to use betadine, first you have to use alcohol. 70% isopropyl alcohol, rub it from center to periphery, then you apply betadine from center to periphery, then again apply alcohol after drying of each steps. ঠিক আছে? If you use betadine, then alcohol, betadine, alcohol. If you do not use betadine, then you use a combination of chlorhexidine and alcohol. ওটাই simple. Chlorhexidine and alcohol combinations can be used. ঠিক আছে? So you have to prepare the central line. কোথায় central line করবে? The most preferred line is the upper extremity. Femoral lines are not preferred. Why? Femoral lines preferred নয় কেন? Guess করো. Maybe you will guess the right thing. Inguinal area is always contaminated and harbored by microorganisms. তাই নয় কি? Inguinal area you have n number of microorganisms including candida. So if you do a central line from the femoral, there is a probability that the patient may land up in a CRBSI. That's why femoral lines are not the first choice. Okay, next, skin preparation হয়ে গেল, site selection হয়ে গেল. Skin must be completely dry before the central line and you have to use a sterile dressing technique. Patient ke sterile draping করে you have to do the central line. Next, after each day, যখন day 1, day 2, day 3, day 4 করে you are monitoring the central line, what will you monitor? First thing that monitor is central line dressing. যে ড্রেসিংটা করবে that should be semi permeable and you have to visualize যে কোনো রকম ইনফ্লামেশন হচ্ছে কিনা সেন্ট্রাল লাইনের ইনসারশন সাইটে. এটাই হতেই পারে যে ডে 4 এ দেয়ার ইজ আ পাস ফর্মেশন আর তুমি দেখলেই না সেন্ট্রাল লাইনের সাইটটা and you land up in an abscess. So daily you have to monitor the dressing. ড্রেসিং এর মধ্যে কোনো ব্লাড কন্টামিনেশন আছে কিনা, বিকজ ব্লাড ইজ আ নিডাস অফ ইনফেকশন. ঠিক আছে, দ্যাটস আ পয়েন্ট. নেক্সট, এভরি টাইম ইউ পুশ সাম ড্রাগ, you have to open the hub, that is the tip. যেখানে আমাদের পোর্ট থাকে, ড্রাগ ডেলিভারি পোর্টটা ওপেন করে তবে না তুমি ইনজেকশনটা দেবে. তো ওপেন করার আগে ইউ হ্যাভ টু স্ক্রাব দ্য এরিয়া উইথ অ্যালকোহল, বিকজ যে জায়গাটা থেকে ইনজেকশনটা দেবে, যে পোর্টটা, সেই পোর্টটা উইল বি কলোনাইজড বাই মাইক্রোঅর্গানিজম. সো ইউ হ্যাভ টু স্ক্রাব দ্য হাব. হাব মানে হচ্ছে যে ড্রাগ ডেলিভারি পোর্টটা. আর কি করবে? ইউ হ্যাভ টু ফ্লাশ. কেন? বিকজ যখনই তুমি সেন্ট্রাল লাইন করছো, দের ইজ অলওয়েজ বি আ প্রবাবিলিটি যে ব্লাড কিছুটা ব্যাকফ্লো করে সেন্ট্রাল লাইনের ওখানে থাকবে. সো ইউ হ্যাভ টু ফ্লাশ ইট, বিকজ ব্লাড যেখানে আছে মানে দ্যাট ইজ আ স্ট্যাটিক ব্লাড, স্টেসিস হয়ে আছে ব্লাডটা, দেয়ার উইল বি আ কলোনাইজেশন. হেপারিন দিয়ে করা যায়, বাট বেশি হেপারিন দিলে আবার পেশেন্টের সমস্যা হবে. Then you have to change the dressing if you see that the dressing is contaminated or the dressing is overloaded with blood or any kind of other body fluids. সেটা করলে you have to change the dressing. এবং every day you have to document that আমার আজকে সেন্ট্রাল লাইনটা লাগবে না লাগবে না. If the central line is unnecessary, then remove it. So that is also a point in the maintenance care bundle. So you have learned insertion bundle, কি করে insert করবে central line, then the maintenance bundle, how it has to be maintained every day. এই জিনিসটা একটা চেকলিস্ট ফরম্যাটে থাকবে, and the patient file should have the checklist, and every day you have to fill the checklist. So that is how the infection control will come and audit the central line. Okay, this I have already told, scrub করতে হবে every time you insert or every time you give a drug. আচ্ছা, সার্ভিলেন্স এর মধ্যে how do you calculate the central line associated BSI? There is a formula. কি ফর্মুলা? The number of CLABSI equal to the number of the CLABSI rate is equal to the number of CLABSI divided by the total central line days into 1000. This is the formula. ঠিক আছে, একমাত্র সার্জিক্যাল সাইট ইনফেকশনের ফর্মুলাটা একটু আলাদা, আমি বলে দেবো. So this is how we calculate the CLABSI rate. সাধারণত CLABSI খুব কম হয়, খুব বেশি হয় না. আচ্ছা, রিস্ক ফ্যাক্টর, কি কি রিস্ক ফ্যাক্টর? একটা হচ্ছে পেশেন্ট সেন্ট্রিক, একটা হচ্ছে ডিভাইস সেন্ট্রিক, একটা হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কার সেন্ট্রিক. ডিভাইস সেন্ট্রিক কি কি আছে? তোমার যদি ফিমোরাল লাইন হয়, ডেফিনেটলি ইউ হ্যাভ আ হায়ার চান্স অফ ডেভেলপিং আ CRBSI. দেন if the site is if the duration is more than 72 hours, লং সেন্ট্রাল লাইন হচ্ছে, 3-4 দিন, 1 মাস 2 মাস থেকে যাচ্ছে, তখন there is a possibility of infection. আচ্ছা, নন টানেলড ক্যাথিটার্স, নন টানেল সেন্ট্রাল লাইন বলে একটা ভ্যারাইটি আছে, সেটা হ্যাজ আ হায়ার প্রবাবিলিটি.
দেন যে সেন্ট্রাল লাইনগুলোর মাল্টি পোর্ট আছে, 3টে করে পোর্ট আছে, that have a higher probability because every port will contain some amount of residual blood and that residual blood will cause an infection. আচ্ছা, পেশেন্ট রিলেটেড কি? জেনেরিক, সব ক্ষেত্রেই তাই। ইমিউনোডেফিসিয়েন্সি পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, সিকেডি পেশেন্ট, ক্যান্সার কিমোথেরাপি পেশেন্ট, তো দে পেশেন্ট হ্যাভ আ প্রবাবিলিটি অফ হ্যাভিং an infection as a whole, not related to the line. আচ্ছা, আরেকটা হচ্ছে কেয়ার গিভার রিলেটেড। কেয়ার গিভার রিলেটেড কেমন? ইউ আর হ্যান্ডলিং দ্য সেন্ট্রাল লাইন, তুমি ইনজেকশন দিচ্ছ, ইউ আর নট ডুইং এ হ্যান্ড হাইজিন, হাতের থেকে ব্যাকটেরিয়া চলে গেল। আচ্ছা, তুমি সেন্ট্রাল লাইনে ইনজেকশন দিচ্ছ, ইউ আর নট স্ক্রাবিং দ্য পোর্ট, সেখান থেকে একটা ইনফেকশন ঢুকলো। সো দিজ আর দ্য থিংস দ্যাট হ্যাজ টু বি টেকেন কেয়ার অফ ডিউরিং দ্য সেন্ট্রাল লাইন মেনটেনেন্স। আচ্ছা, আমি বললাম সেন্ট্রাল লাইন ইনফেকশন কম হয়, 3 to 8% of the hospitalized patients who have the central line develop an infection. So it is very less. তুমি যদি দেখো এক একটা হসপিটালে মান্থলি হয়তো হার্ডলি একটা কিংবা কোনো মতে হলোই না, এরকমও হয়। সো দিস ইজ ভেরি নর্মাল। আচ্ছা, প্যাথোজেনেসিস, একটা যেহেতু লাইন আছে, থিঙ্ক লাইক এ ক্যাথিটার, আ ফলিস ক্যাথিটার, যেভাবে ইন্ট্রালুমিনাল এক্সট্রালুমিনাল স্প্রেড ছিল, সেম ওয়েতে সেন্ট্রাল লাইনেও স্প্রেড হবে। অ্যাডিশনাল থিংস আর যে সেন্ট্রাল লাইনে ড্রাগ ডেলিভারি পোর্ট আছে, সেই পোর্ট থেকে ঢুকতে পারে। ঠিক আছে, তো অর্গানিজম দুভাবে ঢোকে, একটা হচ্ছে ক্যাথিটারের বাইরে দিয়ে, একটা হচ্ছে ক্যাথিটারের ভিতর দিয়ে। বাইরে দিয়ে কখন ঢুকবে? যখন তোমার স্কিন প্রিপারেশন ডিউরিং ইনসারশন ইজ পুয়ার, যখন ইউর ড্রেসিং ইজ কন্টামিনেটেড, দেন দ্যাট ইজ এক্সট্রালুমিনাল স্প্রেড। When you are not having a hand hygiene compliance very good, when you are not scrubbing the port, when you are not flushing the port regularly, then it is an intraluminal spread. Catheter এর ভেতর দিয়ে যাবে। So extraluminal and intraluminal. Any type of catheter, the spread is either extraluminal or intraluminal. Extraluminalটা বাইরে থেকে যাবে from the skin, intraluminalটা ভেতর দিয়ে যাবে through the ports. ঠিক আছে? আচ্ছা, সিকুয়েলি অফ ইভেন্টস, ফরেন বডি রিয়াকশন হবেই। যে কোনো রকম ইনফ্ল্যামেশন হলে সেখানে একটা রেডনেস হবে, একটা পেন হবে, পাস ফর্মেশন হতে পারে, এবং তার থেকে কি হবে, আমি যে বললাম যে ব্লাড যেখানে থাকবে দ্যাট ইজ আ কলোনাইজেশন। দ্যাট কলোনাইজেশন ইজ নট নেসেসারিলি ইন্ডিকেটিভ অফ ইনফেকশন। এরকম অনেক সময় হয় যে সেন্ট্রাল লাইন, পেরিফেরাল লাইন, সেন্ট্রাল লাইনে একরকম অর্গানিজম এলো, পেরিফেরাল লাইনে আরেক রকম অর্গানিজম এলো। সেন্ট্রাল লাইনে আসলো সিউডোমোনাস, পেরিফেরাল লাইনে আসলো ইকোলাই। হোয়াট ইজ দ্য কজ অফ ইনফেকশন? একটা পেশেন্টের সেন্ট্রাল লাইনে ব্লাড পাঠিয়েছে, পেরিফেরাল লাইনে ব্লাড পাঠিয়েছে। পেরিফেরাল লাইন মানে এমনি জাস্ট ব্র্যাকিয়াল থেকে পাঠিয়ে দিয়েছে। সেন্ট্রাল লাইনে গ্রো করলো সিউডোমোনাস, পেরিফেরাল লাইনে গ্রো করলো ইকোলাই। সিউডোমোনাস না ইকোলাই? ইকোলাই। Why? Pseudomonas can form a very good biofilm, right? Central line is colonized by Pseudomonas. যদি সেন্ট্রাল লাইনের সিউডোমোনাসটা পেরিফেরাল লাইনেও পাওয়া যেত, দ্যাট মিনস সেন্ট্রাল লাইন থেকে ছড়িয়ে জিনিসটা বাকি ব্লাডে ঢুকেছে, তাহলে পেরিফেরাল লাইন শুড হ্যাভ টু অর্গানিজম, সিউডোমোনাস অ্যান্ড ইকোলাই। কিন্তু তা হয়নি, শুধু ইকোলাই এসছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, why did the E. coli not come in the central line? You may ask. তাই তো? Maybe because of a nutritional inhibition. তুমি যখন ব্লাডটা টেনেছো, সেন্ট্রাল লাইন থেকে যখন তুমি ব্লাড টানছো, প্রথমে সেন্ট্রাল লাইনের যেটুকু পোর্শন আছে সেটুকু ব্লাড এসে গেল, সেখানে তো ইকোলাই পার্সেন্টেজ কম থাকবে, বিকজ দ্যাট ইজ হারবার্ড উইথ সিউডোমোনাস। সো মেবি ধরো 5টা ইকোলাই এসছে, 100টা সিউডোমোনাস এসছে। নাও যখন তুমি প্লেট করছো, তখন তো সিউডোমোনাসের পপুলেশন বেশি, automatically Pseudomonas will overgrow the E. coli. So that may be a possibility যে কেন সেন্ট্রাল লাইন থেকে আমার ইকোলাইটা এলো না। ঠিক আছে, I just gave you a real life scenario, এরকম হয়। ওকে, আচ্ছা কি কি অর্গানিজম, আচ্ছা বায়োফিল্ম তো বলছিলাম আমি। বায়োফিল্ম কাকে একটা বললাম আগের দিন, হোয়াট ইজ এ বায়োফিল্ম? See, biofilm, a question can come, what is a biofilm? Biofilm is nothing but a aggregation or a colony of microorganism that exists together in their secreted matrix. সেই ম্যাট্রিক্সটা কিন্তু ব্যাকটেরিয়া নিজেই সিক্রিট করে। সো ইটস আ কাইন্ড অফ আ পলিস্যাকারাইড ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটা, সি, আ পলিমেরিক ম্যাট্রিক্স, ইট ইজ আ সেলফ প্রডিউসড ম্যাট্রিক্স, যার মধ্যে কিনা ব্যাকটেরিয়াটা দে লিভ।
and there is, see, many bacteria adhered to each other inside the matrix. So this is a biofilm. Biofilm kara kara kore? Pseudomonas, E. coli, Candida. These are the most predominant organisms that form biofilms. So once the biofilm is formed, এবং এই biofilm গুলো কিসের উপর হয়? Abiotic, মানে biotic surface, মানে হচ্ছে যে কোনো রকম ডিভাইস, can it be a prosthesis, can it be a catheter, can it be a peripheral line, can it be a central line? So all the medical devices or equipment that you put inside the patient for a long time, those surfaces can form a biofilm. And once a biofilm is formed on a device, it is nearly impossible to get it out. So you have to remove the device. Most biofilms are formed in catheter. Catheter e dekhbe culture korle candida asche. Long term catheter, যাদের ধরো পুরানো patient bladder carcinoma আছে বা something which needs a long term catheterization, they have a biofilm inside the catheter. So it is very difficult to remove them, and once the biofilm is formed, none of the antibiotics can penetrate and work on the biofilm. It is a waste. It is like a waste. You cannot do it. Okay. তো আমি এটা বলে দিয়েছি extraluminal and intraluminal source. আচ্ছা, ডায়াগনোসিস অফ CRBSI, হাউ উইল ইউ ডায়াগনোস যে পেশেন্টটার সেন্ট্রাল লাইন থেকেই হয়েছে নাকি অন্য জায়গা থেকে ইনফেকশনটা ব্লাডে এসেছে? এরকম হতেই পারে যে পেশেন্টটার হয়তো পাইলোনেফ্রাইটিস হয়েছে, পাইলোনেফ্রাইটিস থেকে সেকেন্ডারি ইনফেকশন BSI হয়েছে, not related to central. So the concept is you have to take 2 blood samples, one from the central line, one from the peripheral site. Peripheral site ki? Cubital fossa, preferred. Central line থেকে যে ব্লাডটা নিলে আর পেরিফেরাল সাইড থেকে যে ব্লাডটা নিলে, it has to be taken at the same time. At the same time মানে একটার পর আরেকটা, এরকম না যে দুদিকে দুটো সিরিঞ্জ ফুটিয়ে নিচ্ছ, নো, not required. ওই অ্যাক্রোব্যাটিক্স দরকার নেই। আচ্ছা, দিয়ে পরে you put it in the incubator. Now the observation starts. The rule is the central line blood should be positive for the microorganism minimum 2 hours earlier than the peripheral site. মানে সেন্ট্রাল লাইন থেকে যে ব্লাডটা নেওয়া আর পেরিফেরাল লাইন থেকে ব্লাডটা নেওয়া, ধরো বিকেল 5টার সময় নিয়েছো, ঠিক আছে, ইউ পুট ইট ইনসাইড আ ব্যাকটেক ইনকিউবেটর, যে ডিজিটাল অটোমেটেড ইনকিউবেটর, সেখানে তুমি দিয়ে দিয়েছো। নেক্সট ডে at 10 o'clock in the morning, the central line blood samples flags positive, and evening 5 o'clock the peripheral line flags positive. তার মানে কি, সেন্ট্রাল লাইনটা আগে ফ্ল্যাগ করেছে, পেরিফেরাল লাইনটা পরে ফ্ল্যাগ করেছে। কি রিজন হতে পারে? রিজন ইজ সিম্পল। একটা ব্লাড কালচার বটলের মধ্যে যদি 100টা ব্যাকটেরিয়া থাকে, আরেকটা ব্লাড কালচার বটলের মধ্যে 10টা ব্যাকটেরিয়া থাকে, কোনটা তাড়াতাড়ি ফ্ল্যাগ করবে? যেটা 100টা। সেন্ট্রাল লাইন থেকে যদি ইনফেকশনটা পেরিফেরাল লাইনে যায়, দ্যাট মিনস ইট ইজ আ CRBSI। তার মানে কি, তোমার সেন্ট্রাল লাইনে ব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশন উইল বি মোর। তার মানে তুমি যখন সেন্ট্রাল লাইন থেকে ব্লাডটা টানছো, সেই বটলেও ব্যাকটেরিয়া কনসেন্ট্রেশন উইল বি মোর। সিম্পল। তাহলে সেন্ট্রাল লাইনে ব্লাডটা আগে ফ্ল্যাগ করবে। তো এই টাইম টু ডিফারেন্সিয়াল অর ডিফারেন্সিয়াল টাইম টু পজিটিভিটি ইজ 2 hours. See, it is written here, DTTP is 2 hours. So central line blood should flag 2 hours earlier than the peripheral line. That is the rule. আচ্ছা, এর সাথে সাথে পেশেন্টের যে আরো ব্লাডস্ট্রিম ইনফেকশনের সিমটম, ফিভার, চিলস, রাইগার, হাইপারটেনশন এটসেট্রা, সেগুলো থাকবে। আচ্ছা, এসকেপ প্যাথোজেন আমি প্রথমেই বলে দিয়েছি ইন দ্য কটি অ্যান্ড ভ্যাপ ক্লাস। আচ্ছা, ট্রিটমেন্ট কি হবে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, whenever you diagnose or whenever you see the central line is flagged 2 hours earlier than the peripheral line, you call up the consultant and say এখানে central line কিন্তু flag করেছে, this is probable as CRBSI। তখন আমরা catheter days দেখব যে কতদিন ধরে ক্যাথিটারটা আছে। If I see the catheter has exceeded 3 days, I will simply remove the central line. Once you remove the central line, half work is done. তুমি নিডাসটাকে ফেলে দিয়েছো। Now you treat the infection. গ্রাম নেগেটিভ যেরকম অ্যান্টিবায়োগ্রাম আছে, হসপিটালে অ্যান্টিবায়োটিক পলিসি আছে, সেরকম ভাবে you give the antibiotic. So you can give a meropenem, you can give a piperacillin tazobactam, you can give a polymyxin B based on the hospital antibiogram. আর কি করবে?
যদি লাইনটা রিমুভ করা না যায়, নন স্যালভেজেবল, পেশেন্টটা আর লাইন করা যাবে না, কিংবা মরিবান্ড পেশেন্ট, হ্যাঁ, দেন ইউ হ্যাভ টু গিভ আ অ্যান্টিবায়োটিক লক থেরাপি। মানে কি, ওই যে সেন্ট্রাল লাইনে ড্রাগ ডেলিভারি পোর্ট, ওইখানে অ্যান্টিবায়োটিক দিয়ে লক করে রেখে দাও। মেনি অ্যান্টিবায়োটিক্স ক্যান বি গিভেন, জেন্টামিসিন লক হয়, হ্যাঁ, অনেক কিছু হয়, অনেক কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে। সো ইউ আর কিলিং দ্য অর্গানিজম ইনসাইড দ্য সেন্ট্রাল লাইন অনলি। So you give the antibiotic, lock the central line, keep it for some time, and then remove the drug. So this is another form of treatment. বুঝেছো CRBSI? আচ্ছা, next we'll go to surgical site infection. This is also a not so common hospital acquired infection. SSI খুব বেশি হয় না। See, SSI যদি বেশি হয়, তার মানে there is a serious problem with either the surgical team or the infection control or the OT, তিনটের মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? সো এসএসআই, আমার এক্সপিরিয়েন্সে এসএসআই সিআরবিএসআই কিন্তু খুব বেশি আমি দেখিনি, মানে দেখেছি, বাট এত র্যাম্প্যান্টলি হয় না যত র্যাম্প্যান্টলি ভ্যাপ আর কটি হয়। সো দিজ আর লেস কমন ইনফেকশনস। আচ্ছা, সার্জিক্যাল সাইট ইনফেকশন কি হবে? পেশেন্টের আজকে সার্জারি হয়েছে, অ্যাপেন্ডিসেক্টমি, পেশেন্টকে তুমি 4 দিনের মাথায় ডিসচার্জ করে বাড়ি পাঠিয়ে দিয়েছো। পেশেন্ট রিটার্নস টু দ্য হসপিটাল অন ডে 28 of the surgery with a complaint of pain at the operative site, discharge, swelling, inflammation, fever. তুমি এক্সামিনেশন করে দেখলে there is a pus collection on day 28. সেটা কি এসএসআই হবে না হবে না? এটা কি হচ্ছে? হবে, because after the surgery their surveillance time is 30 days. 30 দিনের মধ্যে যদি সার্জিক্যাল সাইটে কোনো ইনফেকশন হয়, then it is considered as SSI, except 90 days কোথায় কোথায়? ব্রেস্ট সার্জারি, কার্ডিয়াক সার্জারি অ্যান্ড জয়েন্ট সার্জারিজ। এই তিনটে সার্জারিতে 90 days ইজ দ্য সার্ভিলেন্স টাইম। কেননা এদের এতটাই ডিপ রুটেড ইনফেকশন হয়, 30 দিনে সেটা এভিডেন্ট নাও হতে পারে। দ্যাট ইজ ওয়াই দ্য সার্ভিলেন্স টাইম ইজ 90 days. So if a joint replacement patient comes to you after 2 months of surgery and you suspect a surgical site infection, then it is a surgical site infection according to the criteria. ঠিক আছে? All the surgery 30 days, joint, breast and cardiac surgery 90 days. Remember that. হলো? আচ্ছা, এই দেখো সার্জিক্যাল সাইট ইনফেকশনের ফর্মুলাটা একটু আলাদা। নাম্বার অফ SSI divided by number of surgeries done into 100, not 1000. ঠিক আছে? So this is a little different from others. Okay, so what are the causes? সবকিছুই তাই, এন্ডোজেনাস and এক্সোজেনাস। এন্ডোজেনাস মানে পেশেন্টের নিজের মাইক্রোবিয়াল ফ্লোরা। নিজের মাইক্রোবিয়াল ফ্লোরা কোথা থেকে আসবে? ইন্টেস্টাইন। যদি পেশেন্টের পারফোরেটেড অ্যাপেন্ডিক্স হয়েছে, you are doing a surgery, so automatically that predisposes the patient to infection, because own gut flora can cause infection. So that's an endogenous source. Mucosal source, যেখানে respiratory, genitourinary, যেখানে mucosa pierce হচ্ছে, that causes infection from the mucosa. So these surgeries are probable to have an infection from the, again, an endogenous source. Exogenous source কি? পেশেন্টকে সার্জারি করেছো, ওটি ওয়াজ নট ক্লিন। পেশেন্টকে সার্জারি করেছো, হ্যান্ড হাইজিন ওয়াজ নট প্রপার। পেশেন্টকে সার্জারি করেছো, ইনস্ট্রুমেন্ট ওয়াজ নট প্রপারলি স্টেরিলাইজড। Then you will end up in a exogenous source. So it is evident from the name. আচ্ছা, inoculum of bacteria মানে কি? ব্যাকটেরিয়ার লোড কতটা আছে? আমার যদি একটা রাপচার যদি একটা, হ্যাঁ, যদি ইন্টেস্টিনাল কিছু প্রবলেম হয়, ভলভিউলাস হলো কিংবা ধরো রাপচার অ্যাপেন্ডিক্স হলো, then the inoculum of bacteria that is present inside the abdomen is huge. কিন্তু তুমি যদি একটা known appendix করছো with a laparoscopy, then the inoculum is negligible because you are not even opening the gut. You are doing it with a suture, cutting it in a controlled environment. So the situation is different.
আচ্ছা, রিস্ক ফ্যাক্টরের মধ্যে চলে যাব বাই গোয়িং টু দ্য টাইপ অফ সার্জারি। সি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। 4টে টাইপ অফ সার্জারি আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। এটা হয়তো জেনারেল সার্জারিতে আবার পড়বে ফাইনাল ইয়ারে। ক্লাস 1 সার্জারি হচ্ছে ক্লিন উন্ড, মাইক্রো অর্গানিজমের কোনো গল্প নেই। কি কি? আনইনফেক্টেড অপারেটিভ উন্ড, নো ইনফ্ল্যামেশন ইজ এনকাউন্টার্ড। মানে তুমি কি করছো, হলো ভিসকাস মানে রেসপিরেটরি, alimentary canal, genital canal, urinary tract is not entered। একটা সিস্ট ওটি করছো, a dermoid cyst, sebaceous cyst, no of the abdominal or respiratory or genital is entered, so it is a clean surgery। Clean surgery te you may not give an antibiotic, that is the recommendation, but everybody gives। acha, class 2 wound ki clean contaminated, for example ki holo respiratory, alimentary, genital, urinary tract is entered but under controlled environment। ঠিক আছে, সাপোজ এই যে বললাম biliary tract এর ওটি, appendicectomy, cholecystectomy, so these are all the clean contaminated, class 2। class 3 কি হলো, contaminated wound, open fresh accidental wound, কিংবা যেখানে মেজর ব্রেক ইন দ্য স্টেরাইল এনভায়রনমেন্ট হয়েছে, সাপোজ ইনসাইড দ্য ওটি ইউ হ্যাভ টু গিভ আ কার্ডিয়াক মাসাজ, সো দ্যাটস আ ক্লাস 3 সার্জারি হয়ে গেল। কিংবা অপারেশন যেখানে কিনা কোলনিক সার্জারি, গ্রস পিলেজ অফ দ্য জিআইটি আছে, পারফোরেটেড অ্যাপেন্ডিক্স, ক্লাস 3 সার্জারি। আচ্ছা, ক্লাস 4 সার্জারি কি হবে, when you know the patient is infected and you are operating on the patient, suppose a cellulitis হয়েছে, পেশেন্টের পেরিটোনাইটিস হয়েছে, ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস আছে and you are operating on it, you know the patient is infected, এই কেসগুলো সাধারণত they land up in SSI 40% to 20% of the time, most of these cases land up into SSI। ঠিক আছে, তো these are the 4 classes of surgeries। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর কি, patient related risk factor is same for every infection, smoking, obesity, diabetes, immunocompromission, যা যা আছে সব আছে এখানে, so there is nothing major change in it। যেটা চেঞ্জ সেটা হচ্ছে procedure related। কি কি, ফার্স্ট এন্ড ফরমোস্ট ইজ দ্য হ্যান্ড হাইজিন। সার্জিক্যাল সাইট ইনফেকশন কি করে হতে পারে, সার্জন যদি হাত না ধোয় ঠিকঠাক করে, তোমার CSSD যদি ফেলিয়ার থাকে, the instruments are contaminated, OT table is contaminated, এগুলো প্রসেস ফেলিয়ার। আরেকটা কি হবে, যদি ওটির এয়ার ফ্লো, ওটির ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস আর নট প্রপার, ওটির মধ্যে হিউমিডিটি হয়ে বসে আছে 70%, অটোমেটিক্যালি দ্য পেশেন্ট উইল ল্যান্ড আপ ইন ইনফেকশন। ওটির মধ্যে টেম্পারেচার হচ্ছে 32 ডিগ্রি, পেশেন্ট উইল হ্যাভ অ্যান ইনফেকশন। ওটির মধ্যে HU ইজ নট প্রপারলি ফাংশনিং, লামিনার এয়ার ফ্লো ইজ নট প্রপার, দ্য পেশেন্ট উইল ল্যান্ড আপ ইন SSI। ঠিক আছে, তো দিজ আর দ্য কেসেস ইন্ট্রাঅপারেটিভলি। প্রি অপারেটিভ কি আছে, যদি পেশেন্টের ব্লাড সুগার কন্ট্রোল না থাকে, ব্লাড সুগার 400, পেশেন্ট ল্যাপ অ্যাপেন্ডিক্স হচ্ছে, পেশেন্ট অলরেডি ফিভারে আছে, পেশেন্ট অ্যাপেন্ডিসেক্টমি হচ্ছে, পেশেন্ট সেপসিসে আছে, অ্যাপেন্ডিসেক্টমি হচ্ছে। পোস্ট অপারেটিভ কি আছে, পেশেন্টের ড্রেসিং ঠিকঠাক করে হয়নি, দ্য wound is contaminated with urine, I saw a patient, অ্যাবডোমিনাল সার্জারি হয়েছে, পেশেন্টটা বেডরিডেন, প্যারালাইটিক আছে কিছু মানে প্রবলেম, পেশেন্টটা বাড়িতে গিয়ে they are not taking care of the patient properly, the patient is bedwetting every day, nobody knows and nobody cares to change the dressing, patient day 6 এ ফেরত এসছে with a huge dehiscence of the skin suture because urinary infection, urinary trickle down করেছে, সার্জিক্যাল সাইট ইনফেকশন হয়েছে, the patient came up, so these are the practical scenarios, এটা হয়। আরেকটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে সার্জিক্যাল অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোফাইল্যাক্সিস। তুমি যখন সার্জারি করছো, এক্সেপ্ট দ্য ক্লিন সার্জারিজ, ফ্রম ক্লাস 2 ইউ হ্যাভ টু গিভ অ্যান্টিবায়োটিক্স। তো অ্যান্টিবায়োটিক্স কখন দিচ্ছ, কি দিচ্ছ, কিভাবে দিচ্ছ, ম্যাটার্স আ লট। আমি পেশেন্টের ওটি করছি, সকালবেলা 8টার সময় ওটি আছে, আগের দিন রাত্রেবেলা অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছি, কোনো লাভ নেই। দ্য রিকমেন্ডেশন ইজ অ্যান্টিবায়োটিক হ্যাজ টু বি গিভেন within 60 minutes of the skin incision,
সাধারণত ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া যখন শুরু হয় সেখান থেকে টাইমটা ম্যাচ করে অ্যান্ড দ্য ডোজ শুড বি প্রপার ইন আ প্রপার রুট ঠিক আছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট সো দিস ইজ দ্য প্রি অপারেটিভ অর সার্জিক্যাল অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোফাইল্যাক্সিস আচ্ছা এসএসআই প্রিভেনশন বান্ডিলে কি কি আছে দেখো প্রি অপারেটিভ বেদিং কার্ডিওথোরাসিক সার্জারি হচ্ছে সিএবিজি বাইপাস গ্রাফট সার্জারি পেশেন্টকে আগের দিন you have to bathe the patient with chlorhexidine soap. It is a recommendation. Patient nasal MRSA carrier আছে কিনা you have to screen because that MRSA will cause an infection to the graft or to the prosthesis. Joint replacement হচ্ছে you have to screen the patient for MRSA. Next হচ্ছে hair removal. সব জায়গায় দেখবে the patient is being shaved razor দিয়ে it is not recommended you cannot use a razor to the patient কেন a razor will cause micro cuts that micro cuts will give to a SSI key recommendation either you don't shave or you use hair clippers trimmers, clippers that can be used. Anywhere you see a patient being shaved before surgery, prevent it. Tell the surgeon or the infection control team, please change the policy. ঠিক আছে? So remember it. আচ্ছা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোফাইল্যাক্সিস আমি বলেছি আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে আমাদের রিপিট ডোজিং করতে হয় কখন যখন সার্জারিটা 4 ঘন্টার এক্সেস চলে যায় ফর সাপোজ দেয়ার ইজ আ CABG surgery being going on, cardiothoracic চলছে and the surgical time is more than 6 hours. তো 4 ঘন্টার পরে you give another dose of the antibiotic. So that is the recommendation. আচ্ছা এটা আমি বলেছি surgical site preparation, surgical hand disinfection it is very important. Surgical hand disinfection এর techniques are a little bit different from the normal hand hygiene. কেন সার্জিক্যাল হ্যান্ড ওয়াশে কি আছে স্টেপসটা জানো সে তো বুঝলাম একটা এক্সট্রা স্টেপ আছে সেটা কি হ্যাঁ কি আছে এক্সট্রা স্টেপটা দেখে বলো দেখি রিস্ট হ্যাঁ ইট ইজ টিল দ্য হ্যাঁ সো ইউ হ্যাভ টু ওয়াশ টিল ইউর এলবোজ তাই নয় কি এই যে এখানে কি করছে এই যে মহিলাটা কি করছে দেখো কোথা পর্যন্ত হাত দিয়েছে এখানে টিল দ্য এলবোজ তাই নয় কি সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা পোস্ট অপারেটিভ মেজার্স আই অলরেডি টোল্ড ড্রেসিং ইজ ইম্পর্টেন্ট এয়ার কোয়ালিটি দিস এন্ড দ্যাট ওটি ডিসইনফেকশন ইজ ইম্পর্টেন্ট আচ্ছা সার্জিক্যাল সাইট ইনফেকশনের ক্লাসিফিকেশন যারা কথা বলছো তারা কিন্তু শুনছো না there are 3 classes of SSI one superficial SSI next deep SSI মানে muscle tissue layer involved that is a deep SSI আরেকটা হচ্ছে organ space তার মানে visceral organs কিংবা মেজর স্পেসেস আর ইনভলভড সেগুলো তোমার ওই অর্গান স্পেস লেভেলে মানে ধরো তোমার কোনো রকম মেনিনজাইটিস হলো পোস্ট অপারেটিভ কোনো পেশেন্টের মেনিনজাইটিস হলো কিংবা কোনো অ্যাবডোমিনাল অর্গানস ইনফেকশন হলো দেন ইউ কল ইট আ অর্গান স্পেস এসএসআই দিস ইজ ভেরি রেয়ার মোস্টলি উই হ্যাভ দ্য সুপারফিশিয়াল এসএসআইস স্কিন ইনফেকশন হয়েছে সার্জিক্যাল সাইটে তোমার সাইট ইনফেকশন হয়েছে সো কনসার্ন উইথ দ্য সুপারফিশিয়াল লেয়ার্স অফ দ্য টিস্যু সো দ্যাট ইজ ভেরি কমন আচ্ছা সার্জিক্যাল সাইট ইনফেকশনের ক্রাইটেরিয়া গুলো দেখো কি করে ডায়াগনোসিস করবে ফার্স্ট ক্রাইটেরিয়া ইজ ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া clinician or the surgeon will decide the patient has come there is formation of pus and there is a local signs of inflammation এই দুটো কিন্তু সেলফ সাফিশিয়েন্ট টু ডায়াগনোজ এসএসআই যদি সার্জনকে ইন্টারভিন করতে হয় অল্টারনেট স্টিচ অফ করতে হয় কিংবা স্টিচ খুলে দিতে হয় and there is a evidence of pus then it is a absolute indication of SSI
তারপরে তুমি কালচার করলে, এরকমও হতে পারে কালচার নেগেটিভ আছে, হতেই পারে, বিকজ আমরা কি করি, পাসটাকে নিয়ে কালচার করি। পাস অল অফ ইউ নো উইল কন্টেন ডেড সেলস, তাই তো? সো পাস কালচার যে সবসময় পজিটিভ আসবে তার কোনো মানে নেই, এটা কিন্তু এভিডেন্ট, এভরিবডি শুড নো। পাস কালচার আমি করলাম, আমার কোনো ব্যাকটেরিয়া এলো না, দ্যাট ডাজন্ট রুল আউট ইনফেকশন, বিকজ পাস উইল অলওয়েজ কন্টেন আ ডেড সেলস। সে ডেড সেলের মধ্যে ব্যাকটেরিয়াল ভায়াবল নাও থাকতে পারে। সো হোয়াট শুড ইউ ডু? ইউ শুড ডু আ টিস্যু কালচার or you should do a swab from the active margin of the infection, যেখানে redness আছে, যেখানে blood আছে, you should culture that area, not the frank pus. So that is the recommendation. আচ্ছা, other evidence হচ্ছে superficial এ হচ্ছে surgeons, superficial SSI তে surgeons পুরো is a free hand to take the call that whether it's a SSI or not, in absence of the microbiological criteria. Microbiological criteria হচ্ছে that culture has to be positive of something, of a known or a pathogenic microorganism. যে কোনো কাইন্ড অফ মাইক্রোঅর্গানিজম আসলে হবে না, ইট হ্যাজ টু বি আ প্যাথোজেনিক। যদি ডিপথেরয়েডস আসে দেন ইউ ক্যানট কনসিডার ইট অ্যাজ অ্যান ইনফেকশন, সো ইট হ্যাজ টু বি আ প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম। ট্রিটমেন্ট কি আছে? আইদার ইউ রিমুভ দ্য সুচার, or you do a debridement, or you give an antibiotic, or a combination of all the three things. Pus formation হয়েছে, what will you do? You aspirate, remove the suture, debride, wash the area, give antibiotic, change the dressing every alternate day, that's all. আর যদি deep seated হয় then you have to remove the causative factor. যদি ধরো জয়েন্টে তোমার prosthesis infected, you remove the prosthesis. হ্যাঁ, mesh infected হলে you remove the mesh. So these are the things, it depends on what kind of or what category of SSI you are dealing with. So এরকম কিছু নেই যে এইটাই ট্রিটমেন্ট করলে সেরে যাবে, there is a combination of things that has to be given. এবং একটা জিনিস কি, যে SSI এর মধ্যে একটা খুব কমন ব্যাকটেরিয়া আছে, স্পেশালি রে সুপারফিশিয়াল SSI, সেটা কি বলতে পারো? গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ? Gram positive. Staph aureus is the commonest bacteria that causes a superficial SSI. So any kind of SSI, whether it is suspected, you have to give a gram positive cover. যদি না সেটা intra-abdominal হয়, intra-abdominal হলে তখন anaerobic cover তোমাকে দিতে হবে। Otherwise, if it is superficial SSI, you have to give a gram positive cover. Gram negative তো দিতেই হবে, you have to also give a gram positive or a broad spectrum that covers both the gram positive and gram negative. তো এই যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, একটা এক্সাম্পল বলো তো। ফার্মা তো হচ্ছে তো নাকি? টেল মি আ অ্যান্টিবায়োটিক which covers both gram positive and gram negative. টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, খুব বেশি ইউজ হয় কি টেট্রাসাইক্লিন ক্লোরামফেনিকল? ওয়ার্ডে গিয়ে দেখো তো। থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, it is a drug of choice. Ceftriaxone, হ্যাঁ আচ্ছা, Ceftriaxone কিন্তু এখন খুব একটা সেন্সিটিভ থাকে না। If you see a report, inherently Ceftriaxone will be resistant. If it is a Acinetobacter, if it is a CRO or a carbapenem resistant তোমার E. coli, Ceftriaxone will be resistant. Then what is the drug of choice? Piperacillin tazobactam. Piperacillin tazobactam কি? A beta lactam along with a beta lactam inhibitor combination, BL-BLI বলি আমরা। তো BL-BLI combination এ Pibzo is the most widely used antibiotic. হ্যাঁ, Pibzo or a piperacillin taz. Pibzo is a brand name, so we cannot tell a brand name, we have to always tell a generic name, তাই না? জেরক্স, যেমন জেরক্স মেশিনটার নাম ছিল জেরক্স, অ্যাকচুয়ালি তো কপি, তাই না? সবাই এখন জেরক্স বলেই চালাচ্ছে, তাই না? তো হ্যাঁ, কি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটাই, মানে ইউ ক্যানট, ইভেন ইফ ইউ আর রাইটিং আ প্রেসক্রিপশন, ইউ ক্যানট রাইট আ ফর্মুলারি অ্যাকর্ডিং টু দ্য ম্যানুফ্যাকচারার। তুমি জেনেরিক নেম, এখন এনএমসি তে নিয়ম হয়ে গেছে, ইউ হ্যাভ টু রাইট আ জেনেরিক নেম, তাই না কি? সো ইউ ক্যানট রাইট আ ড্রাগ নেম বাই দ্য কোম্পানি। আচ্ছা, নো নিড টু গেট হ্যাপি, বিকজ আরেকটা ক্লাস আছে। নেক্সট স্লাইড পুট অন করো।
আচ্ছা একটুখানি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, ইট উইল বি ইজি ফর ইউ টু ক্যাচ আপ। এই যে আমি বললাম, সি আই হ্যাভ সিন, এত বছর এক্সপিরিয়েন্সের মধ্যে আই হ্যাভ সিন মেনি নন কমপ্লায়েন্সেস। একটা আমি এক্সাম্পল দিচ্ছি। এরকম একটা এসএসআই পেশেন্ট, I was called in for a consultation. So I am seeing the patient is on piperacillin tazobactam and the patient is on meropenem, both. দুটোই চলছে। Is there any wrong in it? আগে তুমি কি বুঝতে হবে যে এটা ঠিক না ভুল, নালে it will not be addressed. Piperacillin tazobactam and meropenem কি একসাথে দেওয়া যায় না যায় না? I'll take a vote. How many of you say একসাথে দেওয়া যায়? You can raise your hand. Nobody is raising a hand. How many of you say একসাথে দেওয়া যায় না? Then also nobody is raising a hand. দেওয়া যায়? See, in the whole class of I think 60 people, only 2% is being, very frank to say যে দেওয়া যায়, আর কেউ বলছে দেওয়া যায় না, and rest of the people will give some Ayurvedic medicine. Piperacillin tazobactam আর কার্বাপেনেম একসাথে দেবে কেন? Piperacillin tazobactam কি কভার করবে? গ্রাম পজিটিভ আর নেগেটিভ কোনটা? বোথ. কার্বাপেনেম কি কভার করবে? গ্রাম পজিটিভ না নেগেটিভ? Both. You cannot give a overlapping drug. Jar spectrum ta same, you cannot give that drug. If you are telling I am giving a piperacillin tazobactam along with a vancomycin, I will accept. If you are telling I will give a piperacillin tazobactam with a doxycycline, I will accept. If you are telling I will give a piperacillin tazobactam with a metronidazole, I will not accept. Why? Because piperacillin tazobactam already has anaerobic coverage. তোমার যদি documented anaerobic infection না থাকে, you cannot give both the drugs together. If you have a documented anaerobic infection, don't give a piperacillin tazobactam, give a metronidazole. বুঝতে পেরেছো? এই যে এতক্ষণ ধরে বললাম, this is antimicrobial stewardship. মানে কি? অ্যান্টিবায়োটিক যখন খুশি যাকে খুশি দেওয়া যায় না, অ্যান্টিবায়োটিক যাকে দিচ্ছ তার ইন্ডিকেশনটা বুঝে তাকে দিতে হয়। Can vancomycin be given orally? পেশেন্ট তোমার কাছে এসছে, ডাক্তারবাবু ইনফেকশন হয়েছে, তুমি দেখলে পেশেন্টের পাস ফর্মেশন হয়েছে পায়ে, দ্য পেশেন্টের একটা কোথাও একটা লেগেছিল, ইনজুরি ছিল, তার থেকে তোমার পাস ফর্মেশন হয়েছে। আমি ক্লাসে বলেছি যে সুপারফিশিয়াল এসএসআই থাকলে ইউ হ্যাভ টু কভার আ গ্রাম পজিটিভ অলসো। তোমার আমার কথাটা মাথায় এসে তুমি ক্যাপসুল ভ্যাঙ্কোমাইসিন লিখে দিলে, ঠিক করলে না ভুল করলে? ভ্যাঙ্কোমাইসিনের ক্যাপসুল হয় না হয় না? হয় হয় না? আমি দুটোতেই মাথা নাড়বো, কিন্তু আমি জানি হয় না। শিওর? ভ্যাঙ্কোমাইসিন আইভি দেয়? আইভি দেয় তো? ওরালও হয় বলছে। তুমি বলছো আইভি দেয়, ও বলছে ও আইভি দেয়, তুমি বলছো ওরাল দেয় কি করে? আইভিটা একটু মিশিয়ে, হ্যাঁ, জলে গুলে খেয়ে নেবে নাকি আইভি মেডিসিনটা? কি ভ্যাঙ্কোমাইসিনের ক্যাপসুল হয় না হয় না? আরে বলছি যখন তখন নিশ্চয়ই হয়, নাহলে কোয়েশ্চেনটা wouldn't have arisen, তাই নয় কি? There are formulations, oral formulations of vancomycin, but it is not recommended for gram positive organism. It is recommended for Clostridioides difficile infection. C. diff infection hole, antibiotic associated diarrhea hole, we give capsule vancomycin. বুঝেছো? C. diff infection মনে আছে তো? আমি মনে নিয়েছিলাম, মনে আছে? ক্লস্ট্রিডিয়াম আর বলে না, কিন্তু টার্মটা উঠে গেছে। মনে আছে না নেই? মনে নেই। C. diff infection the drug of choice is vancomycin. আচ্ছা, drug resistant is the biggest problem. We are all going through it. এখন আর ওরাল অ্যান্টিবায়োটিকে ওপিডি বেসিসে খুব একটা কাজ করে না।
পেশেন্ট যদি তোমার কাছে আসে, আমরা আগে কি করতাম, সেফট্রাক্সন 1 গ্রাম আইভিবিডি লিখে দিতাম, পেশেন্টগুলো সেরে বাড়ি চলে যেত। এখন সেফট্রাক্সন 1 গ্রাম আইভিবিডি লিখলে পেশেন্টটা নাও সারতে পারে। জানো কি হবে? The patient will land up into sepsis because most of the drugs are resistant to hospital acquired infections. Hospital acquired infection কি কি? VAP, COTI, CLABSI, SSI. তো এই কটাতে ম্যাক্সিমাম কি তুমি অর্গানিজম দেখতে পাবে? টেল মি 3 অর্গানিজমস। আমি কি বলেছিলাম? এসকেপ প্যাথোজেন, মনে আছে? হ্যাঁ, এসকেপ প্যাথোজেন গুলো মনে আছে কি কি ছিল? ওই স্লাইডেও ছিল, আগের স্লাইডে। সো দোজ অর্গানিজমস হুইচ আর হসপিটাল অ্যাকোয়ার্ড আর মোস্টলি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। ঠিক আছে? কার্বাপেনাম রেজিস্ট্যান্ট অ্যাসিনেটোব্যাক্টার বোমেনি is called CRAB, C-R-A-B. Carbapenem resistant enterobacteriales are called CRE. VRE is vancomycin resistant enterococcus. MRSA is methicillin resistant staph aureus. VRSA is vancomycin resistant staph aureus. So these are all the MDR pathogens that you can name off. তো এন্ডেমিক হয়ে গেছে কিন্তু পৃথিবীতে, the whole world is worried about it, and the most important thing is we don't have any more antibiotics to give. আমাদের লাস্ট রেসর্ট কি আছে? কোলিস্টিন। I will tell you, each week I find 3 to 4 organisms which are colistin resistant. তার মধ্যে কারা কারা পড়ে? ক্লেবশিয়েলা, Acinetobacter, Pseudomonas. I have seen Pseudomonas growing which is a pan drug resistant, সমস্ত কিছুতে resistant. Colistin, polymyxin B, Asdrionam, Ceftazidime avibactam, everything is resistant. So it is very difficult. এবং নতুন আমাদের কোনো অ্যান্টিবায়োটিক নেই পাইপলাইনে। So in the next 10 years, I don't know what will happen. By the time you pass out, তখন দেখবে আমাদের এখন কোলিস্টিন যেগুলো আছে তার মধ্যে 40% হয়তো কি 20% হয়তো রেজিস্ট্যান্ট হয়ে গেছে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, কথাটা হচ্ছে হোয়াট ইজ অ্যান্টিমাইক্রোবিয়াল স্টিওয়ার্ডশিপ? ইফ ইউ গো বাই দ্য ডেফিনেশন, ইট সেজ ইউ হ্যাভ টু গিভ রাইট অ্যান্টিবায়োটিক টু দ্য রাইট পেশেন্ট অ্যাট দ্য রাইট টাইম, ইন দ্য রাইট ডোজ, ইন দ্য রাইট ফ্রিকোয়েন্সি, ইন দ্য রাইট রুট। এতগুলো রাইট, there is no left. ঠিক আছে? All the things you have to make right, only then the patient will survive. The people who are talking doesn't want the patient to survive. Ki? So many right things I am talking to you and you are talking amongst yourselves. So this is the definition of antimicrobial stewardship. So why it is AMR is across the globe? যেই কনফারেন্স তুমি দেখবেন এখন, every conference has a topic related to antimicrobial resistant. হবেই, একটা টপিক তো থাকবেই AMR এর উপরে, because that is very pertinent issue now. So AMR কেন হচ্ছে? So this is the world map. এই স্লাইডটা যদি ক্লোজলি দেখো, so this is the world map showing এই যে ESBL enterobacterial. See the distribution, the deep blue color is the wide distribution of the organism. তুমি দেখতে পাবে এশিয়া, ইন্ডিয়া পুরো ভর্তি। See, the most prevalent enterobacterials having the ESBL genes are present in our own regions, not in the Western countries. Western countries আছে, but population is কম. Next you see MDR Pseudomonas is pretty much less in our area. Next you see Acinetobacter, more in the Western population. Next you see Staph aureus, equally more or less equally distributed. But if you see ইন্ডিয়াতে কিন্তু MDR গ্রাম নেগেটিভের ইনফেকশন অনেক বেশি, MRS এর ইনফেকশন অনেক কম। The western part of the world is worried about gram positive multi-drug resistance. The eastern part of the world is worried about gram negative multi-drug resistance. So there is a discrepancy, or there is a different geographical distribution of the gram positive and negative. আমি বলছি না যে আমাদের এখানে গ্রাম পজিটিভ MDR নেই, আছে, বাট ওয়েস্টার্ন কান্ট্রিজের থেকে কম।
ওদের অ্যান্টিমাইক্রোবিয়াল স্টিওয়ার্ডশিপ বলো, ওদের ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিসেস, ওদের পপুলেশন ইজ লেস, ওদের এই প্র্যাকটিসগুলো বেটার, ওদের হেলথ কেয়ার ফ্যাসিলিটিগুলো বেটার, অ্যান্ড দ্য পিপল জেনারেলি অ্যাডিয়ার্স টু হোয়াট ইজ বিং ফলোড। মানে যে রুলটা করে দেওয়া হয় সাধারণত সেটা মানে, আর আমাদের এখানে যে রুলটা করে দেওয়া হয় সাধারণত সেটা মানে না। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। আচ্ছা, এই জিনিসটা উইল হেল্প ইউ এক্সপ্লেন ওয়াই একটা পেশেন্টকে আমি যা খুশিতে দিতে পারি না। সাপোজ আই টেল ইউ, একটা সার্জারি হয়েছে পেশেন্টের, অ্যাপেন্ডিসেক্টমি হয়েছে, ঠিক আছে, পেশেন্টটাকে সার্জন কি দিচ্ছে, পাইপ্রাসিলিন, ট্যাজোব্যাক্টাম, ভ্যাঙ্কোমাইসিন, মেট্রোনিডাজোল সব দিচ্ছে, হলো ভালো কথা। পেশেন্টটা 1 সপ্তাহ ধরে পেল। এবার ভ্যাঙ্কোমাইসিন যে দিল, ভ্যাঙ্কোমাইসিন কি করলো, পেশেন্টের শরীরে ধরো আমাদের, আমি নর্মাল ধরো আমি একটা লোকের কথা বলছি, তার মধ্যে ধরো 10টা এমআরএসএ আছে নাকে, ঠিক আছে, নাকে থাকতেই পারে, কলোনাইজেশন। ভ্যাঙ্কোমাইসিন দিলে নাকের যে বাকি স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস গুলো ছিল তারা মরে গেল। আর এই 10টা এমআরএসএ কি করলো, দেখতে পারলো বা এখন তো প্রচুর খাবার, চারিদিকে খাবারই খাবার, আগে তো খেতে পাচ্ছিল না বিকজ স্টেপটো আছে, অন্য স্টাফ আছে, ও খাবার পাচ্ছে না, এখন প্রচুর খাবার বিকজ ওই ভ্যাঙ্কোমাইসিনটা পেয়ে বাকিরা মরে গেছে। ব্যাস এ খেতে খেতে বড় হয়ে গেল, পপুলেশনটা 100টা ছিল ওখান থেকে 1 লাখ হয়ে গেল, ইন্ডোজেনাস ইনফেকশন হলো, ব্লাডস্ট্রিম ইনফেকশন হলো, পেশেন্টের সেপসিসে চলে গেল। কেন? তুমি ভ্যাঙ্কোমাইসিন দিয়েছিলে বলে। That Staph aureus was actually vancomycin resistant, that was harboring inside you as a colonizer. When the nutritional inhibition went off, then that VRSA, MRSA went up, increased in population, infected. এই যে সিলেকশনটা হলো এটাকে বলে সিলেক্টিভ প্রেশার। So the more antibiotics you give, you are selecting the drug resistant organism from the patient to infect the patient. So that's a bad thing. So antibiotics should be used very judiciously. আচ্ছা, অ্যান্টিবায়োটিক কেন রেজিস্ট্যান্ট হচ্ছে অনেকটা থিওরি আছে। আমরা যে চিকেন খাই তার মধ্যেও অ্যান্টিবায়োটিক, আমরা যে শাকসবজি খাচ্ছি তার মধ্যেও অ্যান্টিবায়োটিক, গুচ্ছ গুচ্ছ অ্যান্টিবায়োটিক, মাছ খাচ্ছি কাতলা মাছ, অ্যান্টিবায়োটিক। সো বেসিক্যালি উই আর হ্যাভিং অ্যান্টিবায়োটিক্স, ফ্লেভার্ড ফিশ, হ্যাঁ, ইফ ইউ সি ইন দ্যাট ওয়ে। অ্যানিমাল ইন্ডাস্ট্রিতে দেয়ার আর হাই অ্যান্টিবায়োটিক ইউজেজ, মানে প্রচুর হাই ইউজেজ অ্যান্টিবায়োটিক। We don't know because we don't go to those places. If you go to the fisheries or to the farms, you will get to know that they are using antibiotics for many things because ওদেরও একটা ব্যবসা করতে হবে, ওদেরও সবকিছু যদি ব্যাকটেরিয়ার এফেক্টে মরে যায় তো দ্যাটস a detrimental for them, that's a loss for them. So they use antibiotics and this is a pertinent problem to the industry. এবং সেই অ্যান্টিবায়োটিক রেসিডুয়াল জিনিসগুলো আমাদের মধ্যে আসছে। So our system is also loaded with antibiotics all the time. সেখান থেকে drug resistant bacteria আসছে। So this thing basically give rise to the drug resistant problem. আচ্ছা, আরো প্রবলেম আছে প্রেসক্রিপশন ছাড়া। আমি দেখি ফার্মেসিগুলোতে, আমি ধরো একটা প্যারাসিটামল কিনতে গেছি, আমার পাশে একটা লোক এসে দাঁড়ালো, দাদা ঠান্ডা লেগেছে। ওষুধের দোকানের লোকটা স্মার্টলি তাকে 2টো অ্যাজিথ্রাল দিল, অ্যাজিথ্রোমাইসিন, এটা আজকে খাবেন, ওটা কালকে খাবেন, আর খেতে হবে না। সুন্দর ডোজ, ত্রিপাঠী স্যারও জানতেন না এরকম ডোজ আছে বলে। ফার্মাকোলজি, অ্যাজিথ্রোমাইসিনের 2টো ডোজ দেখেছো কোনদিন? হ্যাঁ, বাট ওষুধের দোকানের লোকটা ওকে 2টো ওষুধ দিয়েছে, তার মানে কি হলো? আন্ডার ডোজিং। ওষুধের দোকানের লোকটা ওকে 10টা ট্যাবলেট দিল, বললো দিনে 2টো করে খাবেন, দিতেই পারে, দিতেই পারে, ও তো ব্যবসা নিয়ে কথা, তাই নয় কি? আচ্ছা, তার মানে কি হলো? পেশেন্ট ডু নট কাম টু ইউ, পেশেন্ট গোজ টু সাম কোয়াক্স, পেশেন্ট গোজ টু সাম মেডিসিন শপ ডিরেক্টলি, যে আমাকে ওষুধ দিয়ে দিন, ওষুধ দিয়ে দিল। ওরালি অ্যান্টিবায়োটিক মিসইউজ ইজ লার্জেস্ট ইন আওয়ার কান্ট্রি। কেন? বিকজ এখানে ওটিসি সেল বলে কিছু নেই, এখানে সবই ওটিসি। ইউ আস্ক ফর আ ভ্যাঙ্কোমাইসিন, দে উইল গিভ ইউ ভ্যাঙ্কোমাইসিন উইদাউট আ প্রেসক্রিপশন। This is a problem. It's a huge problem
নিজেকে দেখলে খারাপ লাগবে। এখন তোমরা পড়ছো, পাশ করে ডাক্তার হয়ে যাবে, তারপরে যখন তুমি দেখো ওষুধ কিনতে গেছো, পাশের লোকটা অগমেন্টিং কিনে চলে গেল 4টে উইদাউট এ প্রেসক্রিপশন, ইউ উইল ফিল ব্যাড যে আমি কি করলাম তাহলে, তাই না? তো তোমার কোনো রোল প্লেই নেই, ওষুধ দোকানটাই ওষুধ দিয়ে দিচ্ছি সব। দেয়ার ইজ আ প্রবলেম। ইফ ইউ গো টু ওয়েস্টার্ন কান্ট্রিজ, তুমি একটা অগমেন্টিং কিনে দেখাও দেখি, পারবে না। Only you can buy lactulose syrup and other things which are available, OTC drug বলে যেগুলো বেচে সেগুলোই কিনতে পারবে। Without prescription, you cannot have an antibiotic. That should be the rule. But এখানে তো রুল মানতে গেলে মুশকিল, এত ওষুধের দোকান, এত কিছু, it is very difficult to control. So এইগুলো আচ্ছা, ভাইরাল আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নাক দিয়ে জল পড়ছে, চোখ লাল হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে একটা ভাইরাল ইনফেকশন, তাকে অগমেন্টিন দিয়ে দেওয়া হয়েছে, সে খাচ্ছে 7 দিন ধরে অগমেন্টিন হ্যাপিলি, তারপরে তার অ্যান্টিবায়োটিক ডায়রিয়া হয়ে গেল, তার বললো আমার পেট খারাপ হয়ে গেছে, সেটার জন্য আরেকটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিল, মেট্রোনিডাজল দিয়ে দিল তাকে ওষুধ দোকান থেকে। সো দিস থিংস হ্যাপেন্স। আচ্ছা, অ্যান্টিমাইক্রোবিয়াল স্টিওয়ার্ডশিপ একটা প্রোগ্রাম, লিসেন টু ইট, ইট ইজ ইন্টারেস্টিং। সেই প্রোগ্রামটা কি করছে না, প্রোগ্রামের অবজেক্টিভ হলো হসপিটালে যে অ্যান্টিবায়োটিক গুলো চলছে সেই অ্যান্টিবায়োটিক গুলো প্রপারলি মনিটরিং করা, সেই অ্যান্টিবায়োটিক গুলো ডিএসক্যালেট করা, সেই অ্যান্টিবায়োটিক গুলো এসক্যালেট করা, সেগুলো বন্ধ করা, কিংবা ফিডব্যাক ডিস্ট্রিবিউশন। কিরকম না, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন শুড বি আ পার্ট অফ দ্য এমএসপি টিম। সে কি করবে, সে ফান্ডিং করবে, সে অথরাইজ করবে for the MSP team or the SOP or the manuals. Then you have antimicrobial steward, which can be either a physician or a microbiologist or an infection control officer. Then you have stewardship nurses, যারা গিয়ে ফাইল অডিটস করবে, পেশেন্টের অ্যান্টিবায়োটিক হিস্ট্রি গুলো দেখবে। Then you have infrastructure support, তোমার একটা ল্যাব থাকতে হবে, সেই ল্যাবে অটোমেটেড মেশিনস থাকতে হবে, ব্যাকটেক থাকতে হবে, ভাইটেক থাকতে হবে। So these are the important machines. Then you have infective markers. Procalcitonin, CRP are both the infective markers. 11টা একটা ক্লাস আছে তোমাদের। Infective markers টা কি? Procalcitonin is a sepsis marker. CRP is a inflammatory marker. ঠিক আছে? So these are the two things that you have to monitor. যে procalcitonin আমি সিরিয়ালি করছি, পেশেন্ট অ্যান্টিবায়োটিক পাচ্ছে, আমার যদি প্রোকাল ইনক্রিজ হচ্ছে, that means the antibiotic is probably not working. Sepsis is being set in, antibiotic I should change the antibiotic. ঠিক আছে? আচ্ছা, next you have antimicrobial policy. Every hospital has a policy যে আমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে আমি কি অ্যান্টিবায়োটিক দেব, অ্যাবডোমিনাল ইনফেকশন আসলে কি অ্যান্টিবায়োটিক দেব, আরটিআই হলে কি অ্যান্টিবায়োটিক দেব। ঠিক আছে? So these are the policies that every hospital has. সেই পলিসিটা কি derived? That policy is derived from the antibiogram of the hospital. তোমার হসপিটালে যে ব্যাকটেরিয়া আসছে সেই ব্যাকটেরিয়া কিসে সেন্সিটিভ, কিসে রেজিস্ট্যান্ট, you have to study at least for 6 months. সেই স্টাডি যে কনক্লুশন হবে, that conclusion will be telling you যে আমার একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে তাকে কি ব্যাকটেরিয়া থাকতে পারে, তার কি অ্যান্টিবায়োটিকে সেন্সিটিভ থাকতে পারে, সেই অ্যান্টিবায়োটিকটা আমি দেব। সো দ্যাট ইজ মাই এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক অফ চয়েস। ঠিক আছে? আচ্ছা, এএমএস স্ট্র্যাটেজিস কিভাবে ইমপ্লিমেন্ট হয়? একটা হচ্ছে ফর্মুলারি রেস্ট্রিকশন, দ্যাট ইজ আ ফ্রন্ট এন্ড স্ট্র্যাটেজি। মানে কি, তুমি একটা পেশেন্ট এলো, তোমার হসপিটাল অ্যান্টিবায়োটিক পলিসি আছে, তার মধ্যে কিছু জিনিস আছে যেটা রেস্ট্রিক্টেড। মানে সাপোজ কোলিস্টিন is a last resort, ceftazidime avibactam is a tier 3 antibiotic, tier 4 antibiotic. So these kind of antibiotics should be restricted for use. কেন? আমি একটা পেশেন্ট এলো, তাকে আমি ceftazidime avibactam দিয়ে দিলাম, আমার ইচ্ছা হয়েছে আমি দিয়ে দিয়েছি। আমার ইচ্ছাটা doesn't matter. You have to go by recommendations. First dose of ceftazidime avibactam দিলে, next dose দেওয়ার আগে if you cannot produce a justification why you are giving it, the dose would be stopped by pharmacy. So pharmacy jara ache, they will see drug prescription esche colistin, they will also see amar justification form esche kina.
If the drug prescription is not associated with a justification form, they will straight away stop the medicine. They will not give. So this is a forward strategy, that is a formulary restriction. What is another strategy? That is a back end strategy. এটা হচ্ছে audit. তুমি এক মাসের একটা অডিট করলে মেডিসিন ওয়ার্ডে যে কি কি অ্যান্টিবায়োটিক চলেছে, কেন চলেছে, তা জাস্টিফাইড কি নন জাস্টিফাইড। At the end of 1 month, you see 80% are justified, 20% are not justified. So you share this data to the consultants. যে ভাই তোমার 20% ক্ষেত্রে তোমার অ্যান্টিবায়োটিকটা নট জাস্টিফাইড, কেন কেন বলে দিলে। In my experience, I have seen tigecycline being used for bloodstream infection. Tigecycline is used for urinary tract infection. They don't concentrate. Volume of distribution is high. Tigecycline will not concentrate in urine. Cystitis a kaji korbe na. So you cannot use it. So these are the things that has to be shared to the consultants who are treating the patient. Acha. Next, eta ami bollam formulary restriction. This is an example of antibiotic restricted antibiotic form. যেখানে কিনা patient details আছে, diagnosis ইত্যাদি ইত্যাদি, along with a justification why you are using it. Why you are using a colistin on a patient, why you are using a poly B on a patient. So you have to justify. And this justification will be audited by the ICO or the infection control officer. সে বলে দেবে ভাই তুমি justified না not justified. If you are not justified, you have to change the antibiotic. Simple. আচ্ছা, so this is done. আচ্ছা, মনিটরিং আউটকাম ইন্ডিকেটর কি হচ্ছে? আমাদের মরবিডিটি অ্যান্ড মর্টালিটি মোস্ট কমনেস্ট আউটকাম ইন্ডিকেটর। আমি অত অ্যান্টিবায়োটিক ইউজ করছি বাট আমার সব পেশেন্ট মরে যাচ্ছে, দ্যাট মিনস something you are doing wrong. It is not the cause of the proper antibiotic that you are giving. So the most important outcome indicator is clinical indicator, morbidity and mortality. That is important. Next, policy adherence, antimicrobial stewardship audit. এই যে ফর্মগুলো, তুমি ফর্মগুলোকে অডিট করলেই বুঝতে পারবে where you are standing. আদৌ ঠিক পথে এগোচ্ছে না আদৌ নন জাস্টিফাইড ইউজ হচ্ছে। So that is one more thing that you can audit. Acha, defined daily dose is the average maintenance dose of a drug that is being given to a patient. That is the DDD or defined daily dose. এগুলো এক একটা ইন্ডিকেটরের পার্ট। These things you have to not মানে মেমোরাইজ করতে হবে না, জাস্ট জেনে রাখা ভালো। Days of therapy মানে the number of days the patient is receiving the drug. So DOT and triple D are the another indicators of the AMSP program. এগুলোই অডিট করা হয়। আচ্ছা, রেশনাল ইউজ কখন কখন করবে আমি বলে দিয়েছি। when it is not an indication of bacterial infection, you should not use antibiotic. কিছু কিছু ক্ষেত্রে কালচারস, ধরো সাপোজ একটা ইকোলাই এসছে মেরোপেনেম রেজিস্ট্যান্ট, কনসালটেন্ট মেরোপেনেম রিপোর্টটা দেখতেই ভুলে গেছে, ওর মেরোপেনেমই চলছে 7 দিন ধরে। আই হ্যাভ সিন ইকোলাই পজিটিভ, ইউরিনে আছে পার্সেল 10 to 12, meropenem resistant, the patient is receiving meropenem for last 3 days. বলে দেওয়ার পরে বলো ও আচ্ছা তাই, তারপরে চেঞ্জ করে ফসফোমাইসিন করে দিল। তো দিস থিংস হ্যাপেন। আচ্ছা, এম্পেরিক্যাল থেরাপি সিন্ড্রোমিক অ্যাপ্রোচে যাওয়া উচিত। আমার আসছে একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আমি তাকে দিচ্ছি কার্বাপেনেম অলওয়েজ, সো দ্যাট শুড নট বি দ্য কেস। সো ইউ শুড অ্যাসেস দ্য পেশেন্টস ক্যাটাগরি অ্যান্ড দেন ইউ শুড ট্রিট। সো এম্পেরিক্যাল থেরাপি হ্যাজ টু বি জাস্টিফাইড। এবং এই এসকালেশন ডিএসকালেশনের কনসেপ্টটা, see, this is a culture report. See, culture report showing a Klebsiella from urine, which is mostly resistant to all the antibiotics, sensitive only to colistin. Now, colistin we cannot call it sensitive; we call it intermediate. Colistin or polymyxin er kono sensitive zone nei. Either they will be intermediate or they will be resistant. ঠিক আছে? That is guided by CLABSI. এটা আমরা কিছু তৈরি করিনি। Now coming to escalation and de-escalation. এসকালেশন মানে কি? একটা অ্যান্টিবায়োটিক থেকে তুমি আরেকটা অ্যান্টিবায়োটিকে উঠছো। সাপোজ পেশেন্টটা সেফট্রাক্সনে ছিল, ইউরিন রিপোর্ট এসছে, ইকোলাই গ্রো করেছে, সেফট্রাক্সন রেজিস্ট্যান্ট। নাও ইউ হ্যাভ টু এসকালেট টু মেরোপেনেম। সো দ্যাট ইজ কল্ড এসকালেশন। ডি-এসকালেশন কি? ইউরিন কালচার রিপোর্ট এসছে, পেশেন্টের পাইপ্রেসিলিন ট্যাজোব্যাক্টাম চলছে, বাট দ্য ইকোলাই দ্যাট হ্যাজ কাম ইন ইউরিন কালচার ইজ সেফট্রাক্সন সেন্সিটিভ। Then nothing is indicated for piperacillin tazobactam. So you de-escalate the drug. Piperacillin tazobactam থেকে নেমে you give ceftriaxone. So
So that is de-escalation. So these are all the QI or the quality indicators of AMSP. আচ্ছা, সাইট স্পেসিফিক অ্যান্টিমাইক্রোবিয়াল আমি বললাম, এখানে কিছু কিছু লিস্ট করা আছে, যেমন ইউরিনের মধ্যে অ্যাজ আই সেড chloramphenicol, clindamycin, macrolide, tigecycline, they don't work. So you cannot give, you should not give these drugs. Lungs এর মধ্যে daptomycin is not active. So কিছু কিছু রিকমেন্ডেশন আছে যে এই অর্গান সিস্টেমে এই অ্যান্টিবায়োটিকটা রিকমেন্ডেড নয়. So that is what you should also monitor. আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ এরার, কিছু কিছু রেনাল অ্যাডজাস্টমেন্ট দরকার হবে, কিছু কিছু লোডিং ডোজ দরকার হবে, সাপোজ পলিমিক্সিন, ভ্যাঙ্কোমাইসিন এগুলো লোডিং ডোজ দরকার হয়. সো দিজ আর দ্য থিংস দ্যাট ইউ শুড গিভ. আচ্ছা, এমআইসি গাইডেড থেরাপির মধ্যে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স. নাও থেরাপিউটিক ইন্ডেক্স কনসেপ্টটা কিন্তু অনেকেরই নেই. আই এম ইভেন টকিং অ্যাবাউট দ্য পিপল হু আর ট্রিটিং দ্য পেশেন্টস. মেনি অফ দ্য পিপল দে আর নট অ্যাওয়্যার হোয়াট ইজ দ্য থেরাপিউটিক ইন্ডেক্স. তারা দেখছে যে এই যে সিনারিওটা দেখো, একটা ইকোলাই এসছে, তার মেরোপেনেমের এমআইসি হচ্ছে 1, অ্যামিক অ্যাসিডের এমআইসি হচ্ছে 8. এমআইসি মানে জানো তো, মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন. তার মানে এখানে কি দেখে মনে হচ্ছে যে মেরোপেনেম 1 মাইক্রোগ্রাম মানে অল্প একটু দিলেই ব্যাকটেরিয়া মরে যাচ্ছে, আর অ্যামিক অ্যাসিড 8 মাইক্রোগ্রাম অনেকটা দিতে হচ্ছে ব্যাকটেরিয়াকে মারার জন্য, তাই তো? হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য মেরোপেনেম ইজ আ সুপিরিয়র ড্রাগ হিয়ার, তাই নয় কি? It's a false indication. It is a false indication. Why? I'll tell you. See, there is a guideline called CLSI. CLSI has shown যে একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিকের 3টে ক্যাটাগরি হতে পারে, সেনসিটিভ, ইন্টারমিডিয়েট, রেজিস্ট্যান্ট. ঠিক আছে? সেনসিটিভের একটা জোন, ইন্টারমিডিয়েটের একটা জোন, রেজিস্ট্যান্টের একটা জোন. সেনসিটিভ কি বলছে? মেরোপেনেমের ব্রেক পয়েন্ট দেখো, সি, susceptible breakpoints of meropenem is 1 microgram per ml. তার মানে 1 মাইক্রোগ্রামের উপরে হলেই it will be either intermediate or resistant. অ্যামিক অ্যাসিডের susceptible breakpoint হচ্ছে 16, তার মানে 16 কিংবা 16 নিচে হতে হবে. এখানে কি আছে? অ্যামিক অ্যাসিড 8, মেরোপেনেম 1. So what is a therapeutic index? Therapeutic index হচ্ছে তোমার যে ড্রাগ আছে, সাপোজ মেরোপেনেমে তোমার যে ব্রেক পয়েন্টটা এসছে, যে তোমার সেন্সিটিভিটিটা এসছে, ফর্মুলাটা কোথায়? এই যে সাসেপ্টেবল ব্রেক পয়েন্ট বাই দ্য টেস্ট এমআইসি. এখানে এই ফর্মুলাটা লাগাও. আমি কি বললাম? মেরোপেনেমের এমআইসি এসছে 1, মেরোপেনেমের ব্রেক পয়েন্ট আছে 1, সো 1/1 মানে 1, তাই তো? অ্যামিক অ্যাসিডের সাসেপ্টেবল ব্রেক পয়েন্ট আছে 16 CLSI তে, এখানে কত এসছে? 8. 16/8 কত? 2, তাই তো? তার মানে কি হলো? মেরোপেনেমের টিআই হচ্ছে 1, অ্যামিক অ্যাসিডের টিআই হচ্ছে 2. এবার বলো which is the better drug? যার টিআই বেশি, that is a better drug, because সেই ড্রাগটা is not close to the susceptible break point, it is away. মানে there is a least chance of clinical failure. You can happily give amic acid. So that is why do not judge based on the MIC. Calculate a TI and then judge with. This is a very important thing. এগুলো তোমাদের ক্লিনিক্সে করতেও তখন কাজে লাগবে. ঠিক আছে? So basically in this case amic acid is a superior drug than meropenem. আচ্ছা, misuse of antibiotic I already told. Redundant antibiotic overlapping coverage should be stopped. গ্রাম পজিটিভ ইনফেকশন এসছে, তুমি দিচ্ছ হ্যাঁ তাকে মেট্রোনিডাজোল, ডু নট গিভ. গ্রাম নেগেটিভ এসছে, তাকে দিচ্ছ ভ্যাঙ্কোমাইসিন, ডু নট গিভ. সো দিজ আর দ্য থিংস ভেরি কমনলি উই টেন্ড টু ডু আ মিস্টেক. আচ্ছা, হসপিটাল অ্যান্টিবায়োগ্রাম কি জিনিস? আমি বললাম দিস ইজ আ হসপিটাল অ্যান্টিবায়োগ্রাম. এটা একটা হসপিটালের মানে থেকে নেওয়া. সো দিস ইজ আ হসপিটাল অ্যান্টিবায়োগ্রাম which shows gram negative bacteria is susceptible to these antibiotics in this percentage. You can see the top 3 antibiotics are colistin, amic acid and fosomycin. That too, fosomycin cannot be used in all the infection. Only in case of urinary tract infection fosomycin can be used. So এখানে দেখে বুঝতে পারছো অ্যান্টিবায়োগ্রামের কি অবস্থা, কার্বাপেনেমের কি অবস্থা দেখো. আর্টাপেনেম is showing hardly 50% sensitivity. মেরোপেনেম কোথায় গেল? মেরোপেনেম কোথায়? ইমিপেনেম again 50%. Meropenem, see,
এই যে meropenem also 50%. So carbapenem sensitivity is gone. It is 50% resistant in most of the isolates. So it is a very difficult scenario. তো এখান থেকে you have to develop the antibiotic panel or the antibiotic policy. ঠিক আছে? So I think this is my last slide. Yes.